আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। মধ্যরাত থেকে লিটারে ৬ টাকা কমছে পেট্রোল ও অকটেনের দাম, ডিজেল মিলবে ১ টাকা ২৫ পয়সা কমে, জানালেন জ্বালানি উপদেষ্টা। বৈদেশিক মুদ্রার যে সংকট আছে সেই সংকটে উত্তরণের জন্য আমরা একটা নিয়েছি। আমাদেরকে নিয়মিতভাবে এই জ্বালানি তেলের মূল্য অ্যাডজাস্ট করতে হবে। এখন আমরা কমাচ্ছি, কিন্তু এটা যে আবার বাড়বে না এটা কিন্তু নিশ্চয়তা দিতে পারবো না। ধীর গতিতে বন্যার পানি নামায় কাটছে না দুর্ভোগ, প্রকট বিশুদ্ধ পানি খাবারের সংকট। অনুদান হিসেবে নগদ অর্থ ও রান্নার উপকরণ চাইলেন সমন্বয়করা। নতুন করে আর কোনো শুকনো খাবার কাপড় এটা আমরা নিতে পারছি না। আগামীর যে গণরান্না কর্মসূচি এটা আমরা কুমিল্লা 4টি স্পটের মাধ্যমে শুরু করেছি। দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল সাংবিধানিক উপায়ে, পুনর্গঠনে নিশ্চিত করতে হবে সবার মত প্রকাশের স্বাধীনতা, বললেন ডক্টর আলী রিয়াজ। ধর্ষণের অভিযোগে 14 আগস্ট যাত্রাবাড়িতে পিটিয়ে 2 শিক্ষার্থী হত্যার জট খুলেনি এখনো। ভিডিও ফুটেজের সাথে তথ্যের গরমিল, লাপাত্তা অভিযোগকারী নারী। কেন পিটাই মারা হইলো? আমার ছেলেটা কি অপরাধ করলো? আপনার সন্তান হলে, আপনার ভাই হলে আপনাদের করতেন বাবা। আমি আপনাদের কাছে করজোরে এই অনুরোধটা করি বাবা। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি নাবিলা সোহার। মধ্যরাত থেকে কমছে সব ধরনের জ্বালানি তেলের দাম, জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে খুলনার খালিশপুরে রূপসা 800 মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন তিনি। এ সময় উপদেষ্টা জানান, পেট্রোল ও অকটেনের দাম 6 টাকা করে কমিয়ে 121 ও 125 টাকা নির্ধারণ করা হয়েছে। ডিজেলের দাম 1 টাকা 25 পয়সা কমিয়ে করা হয়েছে 105 টাকা 50 পয়সা। বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে মূল্য সমন্বয় করা হয়েছে, এমনটা জানান অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা। ডিজেলের দাম 106 টাকা 75 পয়সা থেকে 105 টাকা 50 পয়সা, মানে 1 টাকা 25 পয়সা পার লিটারে কমাচ্ছে। অকটেনের দাম 131 টাকা থেকে 125 টাকা, মানে 6 টাকা কমাচ্ছে। পেট্রোলের দাম 127 টাকা থেকে 121 টাকা, সেটাও 6 টাকা কমাচ্ছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, জ্বালানি তেলের দাম আজকে রাত থেকে কমছে, সেক্ষেত্রে উপদেষ্টা আর কি কি তথ্য দিয়েছে, কি কি বলেছেন সে বিষয়ে আমাদের জানাবেন। পেট্রোল, অকটেন এবং ডিজেল 3 ধরনেরই জ্বালানি তেলের দাম আজ রাত 12টার থেকে কার্যকর হবে, অর্থাৎ এটি কম দামে বিক্রি হবে। জ্বালানি উপদেষ্টা বলেছেন যে অকটেন 131 টাকা লিটারে বিক্রি হচ্ছে, সেটি বিক্রি হবে 125 টাকায়, এবং যেটি পেট্রোল 127 টাকায় বিক্রি হচ্ছে সেটি 121 টাকায় বিক্রি হবে। অর্থাৎ পেট্রোল, অকটেনে 2 ধরনেরই তেলে 6 টাকা করে প্রতি লিটারে দাম কমেছে। এছাড়া সবচেয়ে বেশি প্রয়োজন হয় যেটি ডিজেল, তার দাম একটু কমেছে। তিনি বলেছেন 1 টাকা 25 পয়সা, অর্থাৎ 26 টাকা 75 পয়সা দামে এখন বিক্রি হচ্ছে, সেটি আগামীকাল থেকে বিক্রি হবে 25 টাকা 50 পয়সায়। তবে তিনি এটা বলেছেন যে এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটা ভাবছে মানুষের জীবন জীবিকাকে আরও সহজ করার জন্য এবং বিভিন্ন জিনিসের যে দ্রব্য যে মূল্যের যে ঊর্ধ্বগতি রয়েছে এগুলো কমানোর জন্য এই সরকার কাজ করছে। সেই ক্ষেত্রে এই যে জ্বালানি তেল, এটা সবসময়ই সব কাজেই লাগে, সেটাকে আরও কতটা সহনশীল আনা যায়, কীভাবে এই দামটি আরও কমানো যায়, সেই চেষ্টাটি তারা কিন্তু করছেন। তবে তিনি এটাও বলেছেন যে যেহেতু জ্বালানি তেল আন্তর্জাতিক বাজারের সাথে একটি সম্পর্কিত জিনিস, সে কারণে এটি কিন্তু উঠানামা করে। সেজন্য আগামীতে হঠাৎ করে এই দাম আরও কমবে এমনটি নয়, কিছুটা বাড়তেও পারে। অর্থাৎ আন্তর্জাতিক যে বাজারটি রয়েছে সেই বাজারের উপর নির্ধারিত হবে এই তেলের দাম। তবে তাদের সদিচ্ছার অভাব নেই, তারা বলছে আরও কতটা কমানো যায় ভবিষ্যতে, ডিজেলের দাম আরও কীভাবে কমানো যায় সেই বিষয়টি তারা দেখছে। এবং তারা বলছে, আগেই বলেছি, মানুষের জীবনকে সহজ করার জন্য তাদের দৈনন্দিন জীবনে যে কেনাকাটা রয়েছে সেগুলো আরও যাতে মানুষ সহজে হাতে পায় সেই ব্যবস্থাটি তারা করবেন। প্রবীর, ধন্যবাদ আপনাকে।
বন্যা কবলিত এলাকা থেকে ধীর গতিতে নামছে পানি, তবে কমেনি মানুষের দুর্ভোগ। লক্ষ্মীপুরে এখনও জলমগ্ন ৫ উপজেলার বিস্তীর্ণ এলাকা। ধীর গতিতে নামছে বানের জল, স্পষ্ট হতে শুরু করেছে ক্ষতচিহ্ন, প্রকট বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। চরম ভোগান্তিতে ১০ লাখ বানভাসী। সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ সহায়তা দেওয়া হলেও তা অপ্রতুল বলছেন দুর্গতরা। বন্যা কবলিত এলাকায় ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। ঘরের ভিতরে পানিবন্দি, আমরা এখন অসহায় অবস্থা আছি, ত্রাণ সামগ্রী কিছুই পাইতেছি না। ঘরের ভিতরে আমার এক মাজা পানি, আমি এখানে থাকতে পারি না, আমার সব বাসি চলে গেছে। বহুত ঘর বাড়িও ডুবে গেছে, অনেকে আশ্রয় কেন্দ্র গেছে, অনেকে এবং আছে পানির মধ্যে উগির টুগির দিয়ে তারা বাড়ির মধ্যে আছে। এই অবস্থাতে আমরা সবাই আছি। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি ফেনীতে। এখনও ডুবে আছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলার অনেক এলাকা। পানিবন্দী প্রায় ৫ লাখ। অনেকের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। ত্রাণ বিতরণে গতি এলেও কাটেনি খাদ্য সংকট। যেসব এলাকা থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘর মেরামতে ব্যস্ত। স্থানীয় প্রশাসনের তথ্য অনুসারে জেলায় বন্যায় এ পর্যন্ত ২৩ জন মারা গেছেন। আমাদের বাড়িতে যে পরিমাণ পানি, এখন আমরা বাইরে থাকতে হবে। মাটি তাতি সরে গেছে, গর্তর অনেক ঘর সরে গেছে, ধসে গেছে। এখন আমাদের থাকাটা বড় মুশকিল হয়ে গেছে। কুমিল্লার প্লাবিত ১৪ উপজেলা থেকে ধীর গতিতে নামছে বন্যার পানি, তবে এখনও ১১ লাখ মানুষ পানিবন্দী। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে মানবেতর দিন কাটছে। ৭২৪টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ৭৬,০০০ বানভাসী। যে এলাকাগুলো থেকে বানের জল নেমেছে সেখানকার বাসিন্দারা ঘরবাড়ি মেরামতে ব্যস্ত। নোয়াখালীর দুর্গত এলাকা থেকেও ধীরে নামছে বানের জল। এখনও বাড়িঘর, রাস্তাঘাট পানিতে নিমজ্জিত থাকায় ভোগান্তি কমেনি। বিদ্যুৎ বিচ্ছিন্ন কিছু এলাকা। সরকারি বেসরকারি উদ্যোগে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে। ছড়াচ্ছে চর্ম ও পানিবাহিত রোগ। বন্যা কবলিত মানুষজন খাদ্য সংকটে ভুগবে না, এমন প্রতিশ্রুতি দিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। খাদ্য ও বস্ত্রের পাশাপাশি পর্যাপ্ত শিশু খাদ্য এবং স্যানিটেশনের ব্যবস্থা করা হচ্ছে বলে জানান তিনি। সকালে ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর সিংহনগর প্রাথমিক বিদ্যালয় মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন তিনি। ত্রাণ বিতরণ কার্যক্রম শেষে এসব কথা বলেন বিমান বাহিনী প্রধান। বলেন, ফেনীর ছাগলনাইয়ার ১০ নম্বর গোপাল ইউনিয়নের দুর্গাপুরে বিমান বাহিনী মেডিকেল ক্যাম্প করেছে। শুক্রবার থেকে শুরু হয়েছে কার্যক্রম, সাথে ওষুধও দেওয়া হচ্ছে। তিনি বলেন, আশপাশের ৩টি ইউনিয়নের মধ্যেও ত্রাণ বিতরণ করা হবে। ঘরবাড়ি মেরামতে সরকারের পাশাপাশি বিমান বাহিনীও সহযোগিতা করবে। এলাকাবাসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মেডিকেল ক্যাম্প করা হয়েছে বলেও জানিয়েছেন এয়ার চিফ মার্শাল। আরও যে কয়দিন প্রয়োজন আমরা ত্রাণ তৎপরতা চালিয়ে যাব এবং পরবর্তীতে আমরা ইনশাল্লাহ পুনর্বাসনের দিকে একটু নজর দেওয়ার চেষ্টা করব এবং সরকারের পাশাপাশি আমরা একসাথে হাতে হাত মিলিয়ে যাওয়ার যতটুকু সামর্থ্য এই এলাকার যেটাকে বলে রিহ্যাবিলিটেশন সেটা করার আমরা চেষ্টা চলমান রাখবো। বানভাসীদের আরো খবরাখবর জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই চাঁদপুর যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আকলাকুস সাফা। সাফা, আপনার কাছে জানতে চাই যে ত্রাণের শুকনো খাবার এতদিন যাবৎ বানভাসীরা অনেকে পাচ্ছেন, অনেকেই পাচ্ছেন না। যারা পেয়েছেন তারা বানভাসীরা শুকনো খাবার খেয়ে খেয়ে কিছুটা অতিষ্ঠই বলা যায়। সেক্ষেত্রে গণরান্নার জন্য যে মশলা, চাল ডাল পাঠানোর ব্যবস্থা শুরু হয়েছে, সেটা তৎপরতা কেমন দেখছেন? সেটা শুরু হয়েছে, সেটা বরং স্থানীয়ভাবে এখানে আরও 2 দিন আগে থেকেই কিন্তু চলছে। কিন্তু সেটা চললেও যেটা প্রশ্নের জায়গাটা হচ্ছে যে সবগুলো এলাকায় কি সেটা গেছে কিনা। এখন হয়তোবা আরও যে টিমগুলো আছে সেই টিমগুলো এই বিষয়গুলো নিয়ে ভাববে। তবে এখনো পর্যন্ত যে ত্রাণগুলো বিতরণ করা হচ্ছে সেগুলো হচ্ছে গত 2-3 দিন ধরে যেই ত্রাণগুলো এসেছে এই উপজেলার যে সদর যেখানে আছে সেই জায়গাগুলোতে এসেছে, সেগুলো এখন বিভিন্ন জায়গায় যাচ্ছে। আপনাকে আমি বলতে পারি ডাকাতিয়ার পারে আছি আমি। নদীর পানি কিছুটা বাড়ছে, বানের পানি এই ডাকাতিয়া হয়ে মেঘনার দিকে যাচ্ছে এবং মানুষজন যারা বানভাসীরা যারা পানিবন্দী ছিলেন তারা এখনো পানিবন্দী আছেন। সেটি হচ্ছে ঘর থেকে পানিটা নেমে এখন উঠোন অব্দি গিয়েছে। তাছাড়া একটা সুখবর যেটি, সেটি হচ্ছে 3 দিন ধরে যেহেতু বৃষ্টি হয়নি এবং আজ যেহেতু সূর্যের তাপমাত্রাটা বেশ বেশি, সেই জায়গা থেকে নতুন করে পানি বাড়ার কোনো সম্ভাবনাটা নেই, অথবা হচ্ছে যে জায়গায় অল্প পানি আছে সেই পানিগুলো শুকোচ্ছে।
এখন মূল সমস্যা সেটি হচ্ছে সোহার পানিবাহিত রোগ, চর্মরোগ আপনি কথা বলছিলেন। মেডিকেল টিম কিন্তু এখনো পর্যন্ত সবগুলো জায়গায় যাচ্ছে না। যেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলো তারা ওষুধ দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, তারপর সামান্য জ্বর অথবা সর্দি কাশির যে ওষুধগুলো দিচ্ছে সেগুলোর পাশাপাশি এখন কিন্তু আরও কিছু ওষুধ সামগ্রীরও দরকার, একই সঙ্গে মেডিকেল টিমের দরকার। কারণ যে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বেশিরভাগ শিশুরা এই বন্যার সময়টাতে বেশিরভাগ সময় তারা পানিতেই ছিল, এবং যখন ঘর থেকে পানি নেমে গেছে তখনও তারা কোনো কারণে পানিতেই রয়ে গেছে। সেই জন্য কিন্তু রোগবালাইটা সবচেয়ে বেশি ছড়াচ্ছে। আর এখন যে ত্রাণগুলো যাচ্ছে সেই ত্রাণগুলো এখন বাস্তবতাটা হচ্ছে এমন যে আগে যেখানে সরাসরি নৌকা নিয়ে চলে যাওয়া যেত, এখন সেখানে কিছুটা পথ গাড়িতে যেতে হবে, অর্থাৎ ট্রাক যাবে, তারপর সেখান থেকে নৌকায় করে বিভিন্ন এলাকায় সেগুলো পৌঁছাতে হবে। এখন বাস্তবতাটা হচ্ছে ত্রাণগুলো পৌঁছাতে কিছুটা সময় লেগে যাচ্ছে। সাফা, ধন্যবাদ আপনাকে যুক্ত হয়ে তথ্য দেওয়ার জন্য। একটু ফেনী যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আপনার কাছে জানতে চাই, বন্যার পানি কিছুটা কমলেও কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে নৌকা বা অন্য কোনো যানবাহন দিয়ে যাতায়াতে অসুবিধা হচ্ছে। সেক্ষেত্রে যারা স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন থেকে আসছেন ত্রাণ দিতে, তাদের সংখ্যা বা তাদের পরিমাণ কেমন দেখছেন? সোহার, আমি ঠিক এই জায়গা থেকে এর আগের বুলেটিনে যুক্ত ছিলাম। এখানে আমি যেটি দেখেছি, এখানকার এই মানুষগুলো এখানে গত কয়েকদিন ধরে, এখানে 11 দিন ধরে এখানে বিদ্যুৎ সংযোগ নেই, খাবার সংকটে রয়েছে। এখানে ঘরের যে আপনি দেখতে পাচ্ছেন যে 8 থেকে 10 ফিট পর্যন্ত পানি উঠে গিয়েছে। এখানে এসে এখানকার যে বাসিন্দাগুলো যারা আশ্রয় কেন্দ্রে ছিল, আশ্রয় কেন্দ্র থেকে আসার পরে তাদের এখানে খাবারের কোনো ধরনের প্রস্তুতি ছিল না থাকার কারণে এই যে আমাদের যমুনা টেলিভিশনের আগের সংবাদের বুলেটিনটি দেখার পরে এখানকার একজন শিক্ষক তিনি এখানে এসেছেন খাবার নিয়ে। এই যে পরিবারের এখানে 10টি পরিবার রয়েছে, এখানে খাবার সংকটের কারণে এবং কি এখানে সকল ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এখান থেকে 5টি পরিবার অন্যত্র চলে গিয়েছে। এখানে গত 11 দিন ধরে বিদ্যুৎ সংযোগ নেই, গ্যাস সংযোগ নেই, এখানকার মানুষ যাতায়াত একদম সংকটে পড়ে, যার কারণে হচ্ছে এখানকার 5 জন চলে যাওয়ার পরে যে 5 জন রয়েছে তারা কিন্তু নানাবিধ এখানে বিড়ম্বনায় পড়ে। তাদের জন্য এই মানুষটি আসলে ছুটে এসেছেন, তিনি খাবার নিয়ে এসেছেন এবং যে 5টি পরিবার রয়েছে সেই 5টি পরিবারকে তিনি খাবার এখন বন্টন করে দিচ্ছেন। এর বাইরে হচ্ছে যে পুরো জেলা জুড়ে যে আপনি জানেন যে জেলার 43টি ইউনিয়নের প্রত্যেকটি বাড়ি কিন্তু ক্ষতি হয়েছে এবং কি সে সকল বাড়িগুলোতে অনেকে কিন্তু খাবার সংকটে ভুগছেন এবং কি তাদেরকে স্বেচ্ছাসেবকরা যারা রয়েছে এবং কি জেলা প্রশাসন তাদেরকে খাবার দিচ্ছে। তবে জেলা প্রশাসক যেটি বলেছে যে অনেকের বাড়িঘর একদম বিধ্বস্ত হয়ে গেছে, তাদেরকে এখন শুরুতে তারা জীবন বাঁচানোর জন্য। ফেনীর সবশেষ বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আরিফ, ধন্যবাদ আপনাকে। সিজিএস সংবাদ সম্মেলনে কথা বলছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা হাসান আরিফ, সরাসরি যাচ্ছে সেখানে। সেটার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল আমরা যদি দেখি তাহলে দেখব যে এটা হচ্ছে প্রোক্লামেশনের ইন্ডিপেন্ডেন্স। প্রোক্লামেশনের ইন্ডিপেন্ডেন্সে আমি পড়ে এটাকে ভারাক্রান্ত করতে চাই না। দ্বিতীয় শব্দটি হচ্ছে নির্বাচন, একটু দেব। দ্বিতীয় শব্দটি হচ্ছে নির্বাচন। আমি বলে থাকি যে আমাদের বার্থ সার্টিফিকেট হচ্ছে ইলেকশন এবং ইলেকশনটাই সবকিছু পরিচালিত করছে। ওইখানে নাই আর কি। তো সেখানে প্রতিটি ছত্রেই কিন্তু এই ইলেকশনের কথা বলা আছে। তাহলে আমরা যদি একটু পেছনে যাই, এই যে ইলেকশন হলো, ইলেকশনটা কিসের জন্য হয়েছিল, কোন আইনের আওতায় হয়েছিল? এলএফওর আওতায়, লিগাল ফ্রেমওয়ার্ক, যেটা পাকিস্তান আমলে হয়েছিল, পাকিস্তান সরকারের 70-তে। হ্যাঁ, সেই এলএফওর আওতায় ইলেকশন হয়েছিল। ফর হোয়াট? ফর প্রিপারেশন অফ এ কনস্টিটিউশন। ইলেকশন হলো, ইলেকশনের পরে কথা মতো আমরা সেই ইতিহাস সবাই জানি। তারপরে 7ই মার্চের ডিক্লারেশন আসলো, 25 পর্যন্ত আলাপ আলোচনা হলো। এখানে একটি বিষয় হয়তো অনেকের জন্য এটা গবেষণার বিষয়, 7 থেকে 25 পর্যন্ত কি আলাপ আলোচনা হয়েছিল আমরা আজ পর্যন্ত সেটা জানি না। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ কার্যক্রমে এখন থেকে শুকনো খাবার ও কাপড় নেওয়া হচ্ছে না। নগদ অর্থসহ চাল, ডাল, তেল, মশলা, শিশু খাদ্য ও ন্যাপকিন দেওয়ার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও চলছে বন্যা দুর্গতদের জন্য গণত্রাণ সংগ্রহ।
যথারীতি এই কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সাধ্যমতো সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, প্রবাসী বাংলাদেশিরাও সবাই দিচ্ছেন ত্রাণ। সবার প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় কিছুটা হলেও স্বস্তি পাবে বন্যা দুর্গতরা। এখন সরাসরি অর্থ নেওয়া হচ্ছে টিএসসির বুথে আর অ্যাকাউন্টের মাধ্যমে। চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, সয়াবিন তেল, মশলা, মোমবাতি, ওরসালাইন ঔষধ, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যানিটারি ন্যাপকিন এবং আরও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে শিশু খাদ্য। পরবর্তীতে যখন এই সংকটটা কাটিয়ে উঠবে, পুনর্বাসনের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিব এবং এই ব্যাপারে আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দেব। সাংবিধানিকভাবে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছে, আর এ কারণেই প্রধানমন্ত্রীর হাতে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছে এ মন্তব্য করেছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের উপদেষ্টা বোর্ডের সদস্য ডক্টর আলী রিয়াজ। দুপুরে রাজধানীর বীজ মিলনায়তনে ছিল সিজেএস এর সংলাপ। সেখানেই নির্বাচনী সার্চ কমিটি অস্বচ্ছ ছিল উল্লেখ করে তিনি বলেন, নিজের পছন্দের লোককে কমিশনে বসিয়েছে শেখ হাসিনা। এখন সংবিধান পুনর্লিখন ছাড়া বিকল্প উপায় নেই। এ সময় বক্তারা বলেন, দেশকে পুনর্গঠন করতে হলে সবার মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নির্বাচন দিয়ে এবং সংবিধান সংশোধন করে দেশকে আবারও জনগণের হাতে তুলে দেওয়ার বিষয়েও গুরুত্ব আরোপ করেন তারা। বলেন, মানুষের আকাঙ্ক্ষাকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আজ মত বিনিময় করবেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বিকেল ৩টা থেকে এই সভা শুরু হওয়ার কথা রয়েছে। জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি, সংস্কার এবং নির্বাচন ইস্যুতে উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা হতে পারে। গত বৃহস্পতিবার রাষ্ট্র সংস্কার প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে অন্তর্বর্তী সরকার। এ সময় দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রক্রিয়া চালু রাখার প্রতিশ্রুতি দেন পরিবেশ ও বন উপদেষ্টা। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সংস্কারের প্রস্তাবগুলো গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছিল। এরই প্রেক্ষিতে আজ রাজনীতিকদের সাথে মতবিনিময় করবেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনা সরকার পতনের পর গত 14 আগস্ট যাত্রাবাড়িতে নিহত হন 2 শিক্ষার্থী। গুরুতর আহত হলেও ভাগ্যের জোরে বেঁচে যান আরেক শিক্ষার্থী সায়েব। তিনি এখনও চিকিৎসাধীন। সেদিনের ঘটনায় নিহত ইয়াসিনের মা যাত্রাবাড়ি থানায় তপন সম্রাট সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এজাহার দাখিল করেছেন। যে নারীকে ধর্ষণের অভিযোগে 3 জনকে পিটুনি দেওয়া হয়েছিল তারও খোঁজ পাওয়া যায়নি। বিস্তারিত জানবো সহকর্মী আশিক মাহমুদের অনুসন্ধানে। ছবি তুলেছেন তিহান তালুকদার। আমার একটু বাঁচাও মা, ওরা আমার সবাই মারছে মা, ওরা মিথ্যা কথা বলতেছে মা। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা, নামাজের পাঠিতে বসেও থামছে না আহাজারি। 14 আগস্ট বুধবার যাত্রাবাড়ি থানার ভেতরে মাদ্রাসা শিক্ষার্থী ইয়াসিনকে পিটিয়ে হত্যা করা হয়। পরিবারের দাবি, মিথ্যা অভিযোগে এই হত্যাকাণ্ড। আমার ছেলেটা তো দেশের কাজ করলো, সেই ছেলেটা কেন এভাবে অনাহুত কেন পিটিয়ে মারা হইলো? আমার ছেলেটা কি অপরাধ করলো? আপনার সন্তান হলে, আপনার ভাই হলে আপনারা যেটা করতেন বাবা, আমি আপনাদের কাছে করজোরে অনুরোধটা করি বাবা। গুরুতর আহত অবস্থায় যাত্রাবাড়ি থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছিল ইয়াসিন, সাইফ ও অজ্ঞাত একজনকে। সবার কালি মাখানো গায়ে বেধড়ক পিটুনির চিহ্ন। সেদিন যাত্রাবাড়ি থানায় যারা ছিলেন তাদের কয়েকজনের দাবি, ধর্ষণের অভিযোগে 3 জনকে পিটুনি দেওয়া হয় স্থানীয় আল নাহিদ হোটেলের সামনে। গণধোলেকেরা সকাল কটা থেকে 6টা 6:30 থেকে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পর ওদের মুখ দিয়ে অনেক বাজেভাবে লোল পড়ে গেছে। লোল পড়ে যাওয়ার পর আমরা সাথে সাথে ওদের ফ্যামিলিকে ফোন দিয়ে জানা দিয়েছি যে এমন লোক আছে, আপনি নিয়ে যান। এসা আমি ওদের রাখি নাই, আমি ওদের 1 মিনিটও রাখি নাই। ওদেরকে গণধোলাই দিচ্ছে, গণধোলাই দেওয়ার পর এক পর্যায়ে ওদেরকে থানায় নিয়ে আসা হয়। অবশ্য হোটেল কর্তৃপক্ষের দাবি, এমন কিছুই ঘটেনি সেদিন। মঙ্গলবার রাতে যে কোনো সময় বা বুধবার ভোরে বা শেষ রাতে কাউরে আপনারা গণধোলাই দিচ্ছেন? না 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 না, এখানে এমন কোনো কিছু দেখি নাই। হোটেলে বা হোটেলের সামনে কাউকে গণধোলাই দিতে দেখছেন আপনারা? আমরা গণধোলাই ভাই দেখিনি, অযথা আমার স্টাফও দেখে নাই। গণধোলাই মানে কোনো দর্শন হয় না, ওরা ছাত্র পরিচয় দিয়া আমাদের স্টাফগুলারা মারছে, আমাদেরকে মারছে। গত বুধবার যাত্রাবাড়ি এলাকা থেকে গণপিটুনিতে নিহত 3 জনের মরদেহ ঢাকা মেডিকেলে নেওয়া হয়। ওই দিনই বলা হয়েছিল সাইদাবাদের কোন এলাকায় তাদেরকে গণপিটুনি দিয়ে এই যাত্রাবাড়ি থানার ভেতরে ফেলে রাখা হয়। তবে আমাদের অনুসন্ধান এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জানা গেছে তাদেরকে যাত্রাবাড়ি থানার ভেতরেই সেদিন পিটিয়ে মারা হয়। আনসার সদস্যরা জানালেন, ওই দিন সবকিছুই ছিল ছাত্র জনতার নিয়ন্ত্রণে। কি কারণে কি ঘটেছে নিশ্চিত নয় তারা। ওরা
ওরা ছাত্র ধরে আনে আবার সাইডে আনে আমরা ওর কাছে যাই না, ওরা যে মালামাল আনে আমরা ওদের কাছে যাই না, ওরা কি করে না আমরা যাই না। কয়েকটি ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় যাত্রাবাড়ি থানার ভেতরে তপন ও আব্দুল্লাহ সহ কয়েকজনের কাছে প্রাণ ভিক্ষা চাইছেন ইয়াসিন ও সায়েম। আরেকটি ফুটেজে দেখা যায় 3 শিক্ষার্থীকে থানার নিচে পিটিয়ে খুলে ফেলা হয় জামা কাপড়। মুমূর্ষু অবস্থায় তাদের হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। এই যে স্টুডেন্ট নাম বলে যারা আমার ভাগ্নারে মারছে, আমি তাদের ফাঁসি চাই, যে আরো 2টা ছেলে মারছে তার বন্ধু। পিটুনির শিকার সায়েম বেঁচে আছেন, ঢাকার একটি হাসপাতালে ভর্তি। তার দাবি, রাতে তারা সবাই আবাসিক হোটেলে অভিযানে গিয়েছিলেন। ফেরার পর থানার সামনে হঠাৎ এক নারী ধর্ষণের অভিযোগ তোলেন। তখনই তাদেরকে থানার ভেতরে নিয়ে পেটায় তপন আব্দুল্লাহ নেতৃত্বে কয়েকজন। আমরা দেখতেছি একটা লেগুনায় অভিযানে যাবো, তো দেন আমরা অভিযানে যাবো না, ডিউটি করতেছি আমরা অভিযানে যাবো। এই পাশে আওয়ার পরেই আমাদের 3 জনের ধরে ভিতরে ঢুকে নি। আমাদের দোষ কি, আমাদের মানে আমরা কি করছি, আমরা কি করি, আমরা ট্রাফিকে কাজ করছি না আমরা থানায় ডিউটি করছি, এগুলো কিছুই জিজ্ঞেস করে না, টাইনা নিয়ে গেছে। আর সাথে সাথে সবাই আমাদের যে নারী ধর্ষণের অভিযোগ তুলেছিলেন তারও একটি ভিডিও ফুটেজ আসে আমাদের হাতে। তবে প্রচন্ড হট্টগোলের মধ্যে ভালোভাবে বোঝা যায় না তার কথা। পরে সেই নারীর কোনো হদিস মেলেনি। হোটেল কর্তৃপক্ষও নিশ্চুপ। মাথা উঠা 3 শিক্ষার্থীকে পেটানোর পর ওই দিন সকাল 9টার দিকে রোজ ভিউ হোটেলের ম্যানেজার দীপুকে তুলে নেন কয়েকজন। পেটাতে পেটাতে লেগুনায় তুলে তাকেও নেওয়া হয় যাত্রাবাড়ি থানায়। পরে কালিমাখা মরদেহ পাওয়া যায় ঢাকা মেডিকেলে। 4টা হোটেলে ওনারা রেট দিয়েছে, রেট দিয়া পরে আপনার এই বিল্ডিংয়ের 5 তলার থেকে কাউরি পায় না, শুধু একটা ম্যানেজার পাইছে। ওনারে মারতে মারতে নামাইছে, ওনাকে 2 হাত এইভাবে মানে কিছু একটা দিয়ে বাঁধছে এইভাবে। ম্যানেজারে মারতে মারতে নিচে নামায় রাস্তা নামায়ও মারছে, গাড়ির ভিতরে পিছমোড়া হাত বাইন্দাও মারছে, মারার পরে দিয়া এনতে গেল হয়ে গেছে। সরকার পতনের পর মাহিনের নেতৃত্বে শিক্ষার্থী পরিচয়ে একটি গ্রুপ যাত্রাবাড়ির বিভিন্ন হোটেলে তল্লাশি চালায় নিয়মিত। অভিযোগ ওঠে কর্মচারীদের মারধর, ভাঙচুর, টাকা ও জিনিসপত্র লুটের। আমার লাঠি পিটাই করছে, মারধর করছে 4-5 জন ছেলেরা মিল্লা। তারপর আমার ক্যাশ ভাঙ্গা টাকা 50,000 টাকা নিয়ে গেছে। 304 নম্বরে আমাদের একটা গেস্ট ছিল, ওই গেস্টটা থেকে আপনার 1,80,000 টাকা ওনার নিয়ে গেছে। ছেলে হত্যার বিচার চেয়ে ইয়াসিনের মা এরই মধ্যে যাত্রাবাড়ি থানায় তপন সম্রাট সহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে এজাহার জমা দিয়েছেন। তবে 5 আগস্টের পর এই থানার কার্যক্রম বলতে গেলে বন্ধ। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন আইনজীবীদের একাংশ। আওয়ামী লীগ সরকারের আমলে অ্যাটর্নি জেনারেল অফিসের সুবিধাভোগীদের নিয়োগ বাতিলের দাবি জানান তারা। সকাল 9:30টার দিকে অ্যাটর্নি জেনারেল অফিসের সামনে ব্যানার নিয়ে অবস্থান করেন ক্ষুব্ধ আইনজীবীরা। তাদের দাবি, গত সরকারের আমলে সুবিধাভোগীদের এবারও অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকেই নিয়োগ পেয়েছেন গুরুত্বপূর্ণ সব পদে। দ্রুত তাদের নিয়োগ বাতিল করে অপসারণের দাবি জানান আইনজীবীরা। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যেসব আইনজীবী একাত্ম হয়ে কাজ করেছেন, আন্দোলনে শরিক হয়েছেন, তাদের নিয়োগ নিশ্চিতেরও দাবি তোলা হয়। পরে মিছিল নিয়ে সুপ্রিম কোর্ট চত্বর প্রদক্ষিণ করেন আইনজীবীরা। আন্দোলন চলতেছিল, এই সময় আমাদের যে ভাইদেরকে গ্রেফতার করা হয়েছিল সেই ভাইদেরকে সেদিন জামিন দেয়নি, আর সেই জামিনের বিরোধিতা করেছিল। আজকে যারা এজি এবং জিএজি আওয়ামী লীগ মার্কা নির্বাচিত নিয়োগ পেয়েছে, তারা যারা স্বৈরাচারী সরকারের দোষর তাদের এই বিরুদ্ধে দাঁড়িয়েছেন কোর্টে। আমরা দেখছি তারা আজকে আবার তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিসে। মাত্র 6 বছরে পৃথিবী ছেড়ে চলে যাওয়া মোহাম্মদ ইব্রাহিম জাবিরের 5 আগস্টের বিজয় উল্লাস আর পরিপূর্ণতা পায়নি। উত্তরা পূর্ব থানা থেকে হঠাৎ একটি বুলেট ছোট্ট জাবিরের সুন্দর পৃথিবী থমকে দেয়। সন্তানহারা নিঃস্ব বাবা মার এখন একটাই প্রত্যাশা, বৈষম্যহীন এক সুন্দর বাংলাদেশের। জাবিরের বাবা মার সাথে কথা বলেছিলেন সহকর্মী ফারহানা নান্সি। 6 বছরের জাবিরের স্বাধীনতা শব্দের আক্ষরিক বা ভাবার্থ কোনোটাই বোঝার বয়স ছিল না। তবে দেশের মানুষের 5 আগস্টের বিজয় উল্লাস ভীষণ নাড়া দেয় তাকে। তাই বাবা মায়ের সাথে বিজয় উল্লাসের স্বাদ নিতে বের হয়েছিল জাবির ইব্রাহিম। কিন্তু হায় ভাগ্যের নির্মম পরিহাস, পূর্ব উত্তরা থানার দিক থেকে হঠাৎ একটি বুলেট এসে নিভিয়ে দেয় তার জীবন প্রদীপ।
জাবির নেই, কিন্তু পুরো বাড়ি জুড়ে তার স্মৃতির ছড়াছড়ি। মাত্র 6 মাস হলো স্কুলে যাওয়া শুরু করেছিল জাবির। খেলনাগুলোর যেন সারা জীবনের অভিমান হয়ে গেল। সাইকেলটা যেন অপেক্ষা করছে, এই বুঝি জাবির আনন্দে ভাসাবে। ও চোখ খুলে যখন এরকম করছিল তখন আমি বলছি, বাবা তুমি চোখ খুলে রাখো, তুমি বন্ধ করো না। গণ অভ্যুত্থানের দিনে সবার ঘরে বিজয় উল্লাস হলেও জাবিরের মা ফিরেছেন শূন্য হাতে। ও খিচুনি উঠে যাওয়ার পরে যখন উনি একটা ইঞ্জেকশন দিল, পরে শুনলাম এটা ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। ও আস্তে করে চোখ বন্ধ হয়ে খিচুনিটা দিয়ে ও আস্তে করে চোখ বন্ধ করে ফেলছে। আর ছিল না, সম্ভবত ওখানেও শেষ হয়ে গেছিল। ব্রিজের উপরে তো দেখলাম মানুষ সবাই দৌড়াইয়া পালাচ্ছে। তাড়াতাড়ি আমার বাচ্চাদেরকে ব্রিজে থেকে নামালাম, নেমে আমার ওই ছেলেটাকে আমার ডান হাতে নিয়ে দৌড়াচ্ছি। ও আমার ছেলেটা করে একটা চিল্লান করে উঠলো পরে তার দিকে তাকালাম, দেখি যে মানে রক্ত পড়তেছে, ইচ্ছা মতো রক্ত পড়তেছে। এই রক্তের মধ্যে ওকে ধরে আমি টেনে আরও নিরাপদ যাওয়ার জন্য সামনে আগালাম। বাবার বুক ফেটে যায়, তবু জাবিরের মৃত্যুর বিনিময়ে চান দেশের সংহতি। স্বপ্ন দেখেন সংস্কার হবে পুরনো ব্যবস্থা, গড়ে উঠবে নতুন বাংলাদেশ। আর শোকার্থ মায়ের আশা, আগামীর বাংলাদেশ হবে নিরাপদ, যেখানে কোনো মায়ের বুক খালি হবে না। যারা রক্ত দিয়ে গেছেন এই রক্ত সার্থক হবে যদি সত্যিকার অর্থে বৈষম্য বিরোধী একটা বৈষম্যহীন বাংলাদেশ যদি তৈরি করতে পারি। আমি চাচ্ছি যে দেশটা যেন দুর্নীতিমুক্ত হয়, ওদের মতো যেন ওরা তৈরি করে নিতে পারে। সন্তানহারা পরিবারের কাছে এখন পুরো দেশটাই একটা পরিবার। প্রত্যাশা, প্রিয়জনের রক্তে কেনা এই সম্ভাবনার যেন অপমৃত্যু না ঘটে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে সময় দেওয়া প্রয়োজন, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এসেছি, আমরা দাঁড়াবো। আরেকটা কথা আমি বলতে চাই, এই নতুন সরকার মাত্র 20-22 দিন বয়স হয়েছে, একে আমাদের সময় দিতে হবে যে সেই যেন একটা সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ তৈরি করতে পারে। দ্রুত তার সঙ্গে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। নিঃসঙ্গ অবস্থায় 40,000 মানুষের মৃত্যু। জাপানে চলতি বছরের প্রথম 6 মাসের পরিসংখ্যান এটি। ন্যাশনাল পুলিশ এজেন্সির প্রতিবেদনে উঠে এসেছে এমন মর্মান্তিক তথ্য। মৃত্যুর 1 মাসেরও বেশি সময় পর পাওয়া গেছে 4,000 মৃতদেহ। এমনকি মারা যাওয়ার 1 বছর পরেও একাকী পড়ে থাকা অবস্থায় মিলেছে 130 জনের মরদেহ। সন্তান জন্মদান বা পরিবার প্রথায় অনাগ্রহ এবং অতিরিক্ত কর্ম আসক্তিকে এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সবচেয়ে বড় কারণ হিসেবে মনে করছেন সামাজিক বিজ্ঞানীরা। বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক জনগোষ্ঠীর আবাস পূর্ব এশিয়ার দেশ জাপান। দুর্ভাগ্যজনক বিষয় হলো অনেক ক্ষেত্রেই এই মানুষগুলোকে বাঁচতে হয় একা, মরতেও হয় একা। দেশটির ন্যাশনাল পুলিশ এজেন্সির এক প্রতিবেদনে উঠে এসেছে মর্মান্তিক কিছু পরিসংখ্যান। চলতি বছর জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে জাপানে নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন 40,000 মানুষ। এদের মধ্যে 4,000 মরদেহ পাওয়া গেছে মৃত্যুর 1 মাসেরও বেশি সময় পর। 1 বছর পার হওয়ার পর মৃতদেহের হদিস মিলেছে এমন ঘটনাও রয়েছে 130টির মতো। প্রতিবেদনে বলছে পুরোপুরি একাকী জীবনযাপন করতেন এমন 37,000-এর বেশি মানুষের মরদেহ পাওয়া গেছে চলতি বছরের প্রথম 6 মাসে, যাদের 70% বয়স ছিল 65 এর বেশি। 85 বছরের বেশি বয়স্ক প্রায় 7,500 মানুষের মরদেহ পাওয়া গেছে। বেশিরভাগ ক্ষেত্রেই বাসাবাড়িতে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে মরদেহগুলো। ক্রমহ্রাসমান জন্মহারের কারণে সূর্যোদয়ের দেশ জাপানে বেড়েই চলেছে বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা। সরকারের নানা রকম প্রণোদনার পরও সন্তান জন্মদানে আগ্রহী হচ্ছে না নাগরিকরা। 2050 সাল নাগাদ দেশটিতে 65 ঊর্ধ্ব মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াবে 1 কোটির ওপর। পরিবার প্রথায় অনাগ্রহের পেছনে জাপানিদের অতিরিক্ত কর্মশক্তিকে দায়ী করছেন অনেক বিশেষজ্ঞ। অনিক রহমান, যমুনা নিউজ। দর্শক, বিদায় নিচ্ছি দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী নুসরাত বৃষ্টি। দেখার আমন্ত্রণ রইল।